আজকে আমরা পড়বো চাহিদা কাকে বলে, চাহিদার বিভিন্ন প্রকার হতে পারে, চাহিদার বিধি কি, চাহিদার সূচি থেকে চাহিদার রেখা কিভাবে অঙ্কন করবো, এগুলো আমরা আজকে দেখবো। প্রথমে আসি, চাহিদা কাকে বলে। চাহিদা কাকে বলে? সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, প্রত্যাশা বা অভাবকে বোঝায়। সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, প্রত্যাশা বা অভাবকে বোঝায়। যদি আমি লিখি তাহলে কিভাবে লিখবো? সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা প্রত্যাশা অথবা অভাবকে বোঝায়। দেখেন, চাহিদা কাকে বলে? সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা প্রত্যাশা অথবা অভাবকে বোঝায়। মানে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, প্রত্যাশা অথবা অভাবকে কি বোঝায়? চাহিদা বোঝায়। আচ্ছা, এটা হলো সাধারণ অর্থ। কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে তিনটি বৈশিষ্ট্যকে নির্দেশ করে। আমি আবার বলি, সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, প্রত্যাশা অথবা অভাবকে নির্দেশ করে বা অভাবকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে তিনটি বৈশিষ্ট্যকে বোঝায়। চাহিদা হইতে গেলে অর্থনীতিতে তিনটি বৈশিষ্ট্য লাগবে অথবা চারটি বৈশিষ্ট্য লাগবে। তিনটি হইতে পারে, চারটি হইতে পারে। আচ্ছা, দেখেন, এক নম্বর বৈশিষ্ট্য কি? কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা। এক নম্বর বৈশিষ্ট্য। অভাব চাহিদা হইতে গেলে প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে কি? কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে। অবশ্যই একটা দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে। আকাঙ্ক্ষা ছাড়া আমরা চাহিদা পূরণ হবে না। দুই নম্বর হচ্ছে দ্রব্যটি ক্রয় করার ক্ষমতা। দ্রব্যটি ক্রয় করার ক্ষমতা। আচ্ছা, দুই নম্বর পয়েন্ট হচ্ছে দ্রব্যটি ক্রয় করার ক্ষমতা। আমার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকলেই হবে না। ওই চাহিদাটা পূরণ করার জন্য আমার কি করতে হবে? ওই দ্রব্যটি ক্রয় করার ক্ষমতা অবশ্যই থাকতে হবে। আমার সামর্থ্য থাকতে হবে, টাকা থাকতে হবে, সম্পদ থাকতে হবে, নাহলে আমি কি করতে পারবো না। আকাঙ্ক্ষা যতই থাকুক, আমার চাহিদা পূরণ হবে না যদি আমি কি না করি, দ্রব্যটি ক্রয় করতে না পারি। আচ্ছা, তিন নম্বর প্রশ্ন, তিন নম্বর পয়েন্ট হচ্ছে অর্থ ব্যয় করা ইচ্ছা। অর্থ ব্যয় করার, কি বলছি? অর্থ ব্যয় করার ইচ্ছা। এখন দেখেন, আমার একটা দ্রব্যের পাওয়ার আকাঙ্ক্ষা থাকতেই পারে। যদি আমি কি না করি, ক্রয় না করি, তাহলে আমার চাহিদা পূরণ হবে না। আচ্ছা, যদি আমার দুই নম্বর পয়েন্টটা পূরণ হয়, দ্রব্য ক্রয় করার ক্ষমতাও যদি থাকে, কিন্তু অর্থ ব্যয় করার ইচ্ছা আমার নাই, আমি খুব কৃপণ, আমার দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে পারে, আমার অর্থ থাকতে পারে, কিন্তু আমি অর্থ ব্যয় করবো না, তখন আমার কি হবে না? চাহিদাটা পূরণ হবে না। অবশ্যই এই তিনটা পয়েন্ট কি থাকতে হবে? চাহিদা পূরণ করতে গেলে এই তিনটা পয়েন্ট অবশ্যই বলতে হবে। প্রশ্ন আসতে পারে যে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলা যায় না কেন? কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বা প্রত্যাশাকে বা অভাবকে চাহিদা বলা যায় না কেন? কারণ হচ্ছে শুধু আকাঙ্ক্ষা থাকলেই হবে না। আকাঙ্ক্ষা থাকার পর কি থাকতে হবে? দ্রব্যটি ক্রয় করার ক্ষমতা থাকতে হবে। কি বলছি? দ্রব্যটি ক্রয় করার ক্ষমতা থাকতে হবে এবং অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। শুধু ক্ষমতা থাকলে হবে না, অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। আরেকটা পয়েন্ট আমরা দিতে পারি, না দিলেও সমস্যা নাই।
4 নম্বর প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে পয়েন্ট হচ্ছে দ্রব্যটি বাস্তব বাস্তব ধর্মী হতে হবে। আচ্ছা, আমরা যদি এরকম কোনো দ্রব্য বা এরকম কোনো পণ্য আমার আকাঙ্ক্ষা থাকে বা চাহিদা করার ইচ্ছা থাকে, যে পণ্যটা আমরা কখনোই কি করবো না, সম্ভব না, যেমন আকাশের চাঁদ, আকাশের সূর্য আমার চাহিদা হইতে পারে না, তাহলে অবশ্যই ওই রকম একটা পণ্য আমার চাহিদা হইতে হবে, যেটা অবশ্যই কি হবে, বাস্তবধর্মী হবে। যেটা আমরা কি করতে পারবো, অবশ্যই পূরণ করতে পারবো। এই 3টা পয়েন্ট পূরণ করার পর কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয় করার ক্ষমতা এবং অর্থ ব্যয় করার ইচ্ছা, এই 3টার মাধ্যমে আমরা যেসব পণ্য কি করতে পারবো, কিনতে পারবো বা চাহিদা পূরণ করতে পারবো, এরকম পণ্য আমাদের নিতে হবে। এরকম পণ্য নেওয়া যাবে না যে পণ্যটি আমি কখনোই কি করতে পারবো না, ধরতে পারবো না, ছুঁতে পারবো না, বা কখনোই আমি পূরণ করতে পারবো না, এরকম দ্রব্য চাহিদা হতে পারে না। আচ্ছা, তাহলে আমি আবার এখন দেখি চাহিদা কাকে বলে। সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা প্রত্যাশা অথবা অভাবকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে 3টি বৈশিষ্ট্যকে নির্দেশ করে। 1 নম্বর বৈশিষ্ট্য কি, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। 2 নম্বর হচ্ছে কি, দ্রব্যটি ক্রয় করার ক্ষমতা, অবশ্যই ক্রয় করার ক্ষমতা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে কি, এই যে আমরা দ্রব্যটি ক্রয় করবো, যে টাকাটা লাগবে ওই টাকাটা ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। 4 নম্বর পয়েন্ট কি বলছে, এটা দিলেও হবে না দিলেও হবে, দ্রব্যটি অবশ্যই কি হইতে হবে, বাস্তব ধর্মী হইতে হবে। এরকম কোনো দ্রব্য আমি নিতে পারবো না যেটা কখনোই আমার সম্ভব না। আকাশের চাঁদ আমি কখনোই আমার চাহিদা হতে পারে না, আকাশের সূর্য আমার কখনোই চাহিদা হতে পারে না। আশা করি চাহিদা কাকে বলে সেটা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন যাই চাহিদার প্রকারভেদ। চাহিদা বিভিন্ন প্রকার হতে পারে। 1 নম্বর চাহিদা হচ্ছে, দেখেন, দাম চাহিদা, আয় চাহিদা, আড়াআড়ি চাহিদা এবং 4 নম্বর হচ্ছে বিকল্প চাহিদা। চাহিদার প্রকারভেদ বিভিন্ন প্রকার হতে পারে, চাহিদা বিভিন্ন প্রকার হতে পারে। চাহিদা বিভিন্ন প্রকার হতে পারে। আচ্ছা, কি বলছি, চাহিদা প্রকারভেদ, চাহিদা বিভিন্ন প্রকার হতে পারে। 1 নম্বর হচ্ছে কি, দাম চাহিদা, আয় চাহিদা, আড়াআড়ি চাহিদা এবং বিকল্প চাহিদা। আবার বলি, 1 নম্বর হচ্ছে দাম চাহিদা, 2 নম্বর হচ্ছে কি আয় চাহিদা, 3 নম্বর হচ্ছে কি আড়াআড়ি চাহিদা এবং 4 নম্বর হচ্ছে কি বিকল্প চাহিদা। এটা যখন আমরা ভিতরে পড়বো তখন এটা ডিটেলস করা হবে। আচ্ছা, এখন যাই চাহিদার বিধি। চাহিদা বিধি। চাহিদা বিধি, আমরা চাহিদা কি সেটা আমরা জানি, এখন আমরা পড়বো চাহিদা বিধি কি। ওকে, আচ্ছা, চাহিদা বিধি হচ্ছে এরকম একটা জিনিস, অন্যান্য অবস্থা স্থির থেকে, কি বলছি, অন্যান্য অবস্থা স্থির থেকে, যেমন ভোক্তার আয়, রুচি, অভ্যাস, এসব জিনিস স্থির থেকে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়। আবার বলি, অন্যান্য অবস্থা স্থির থেকে, যেমন ভোক্তার আয়, রুচি, অভ্যাস, এগুলা স্থির থেকে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়। দাম বেড়ে গেলে চাহিদা কমে যায় এবং দাম কমে গেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। কি বলছি, দাম কমে গেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। এই দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক, একে কি বলা হয়, চাহিদা বিধি বলা হয়। আবার বলি, অন্যান্য অবস্থা স্থির থেকে
কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ কমে যায় এবং দাম কমে গেলে চাহিদার পরিমাণ বেড়ে যায়। দাম ও চাহিদার মধ্যে এই যে বিপরীতমুখী সম্পর্ক বা ঋণাত্মক সম্পর্ক, এই সম্পর্ককে কি বলা হয়? চাহিদা বিধি বলা হয়। আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। অন্যান্য অবস্থা স্থির থেকে আয়, রুচি, অভ্যাস ইত্যাদি কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে যদি চাহিদার পরিমাণ হ্রাস পায় এবং দ্রব্যের দাম হ্রাস পেলে যদি চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় তাহলে এই দাম ও চাহিদার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান থাকে তাকে চাহিদা বিধি বলে। দেখেন কি বলছে এখানে, অন্যান্য অবস্থা স্থির থেকে আয়, রুচি, অভ্যাস ইত্যাদি। আবার বলি, অন্যান্য অবস্থা স্থির থেকে আয়, রুচি, অভ্যাস ইত্যাদি কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে, কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে যদি চাহিদার পরিমাণ হ্রাস পায়। বলছি আমরা জানি, আমরা স্বাভাবিকভাবে জানি কোনো দ্রব্যের দাম যদি বেড়ে যায় চাহিদার পরিমাণ কি হয়ে যায়? হ্রাস পায়। আবার বলি, কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়। আবার দ্রব্যের দাম হ্রাস পেলে বা দ্রব্যের দাম কমে গেলে কি হবে? চাহিদার পরিমাণ বেড়ে যাবে, চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে এই যে দাম এবং চাহিদার মধ্যে যে কি সম্পর্ক? বিপরীতমুখী সম্পর্ক, একটা বাড়লে একটা কমতেছে, একটা কমলে একটা বাড়তেছে। এই যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান থাকে তাকে কি বলা হয়? চাহিদা বিধি বলা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার মানে কি, দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক তাকে চাহিদা বিধি বলা হয়। দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক তাকে চাহিদা বিধি বলা হয়। এখন আসি চাহিদা সমীকরণ থেকে কিভাবে আমরা চাহিদা সূচি তৈরি করব। চাহিদা সমীকরণ থেকে কিভাবে আমরা চাহিদা কি করব? সূচি। চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি তৈরি। চাহিদা চাহিদার সমীকরণ থেকে চাহিদার সূচি তৈরি। চাহিদার সমীকরণ থেকে চাহিদার সূচি তৈরি। আচ্ছা, আমরা যদি একটা সমীকরণ লিখি, মনে করেন চাহিদার একটা সমীকরণ লিখি, কিউডি ইকুয়াল টু 25 মাইনাস 5p। কিউডি ইকুয়াল টু 25 মাইনাস 5p। আচ্ছা,
আমরা কিভাবে বুঝবো এটা চাহিদা সমীকরণ? আমরা অবশ্যই বুঝবো কিভাবে, -5 পি, যখন এটা এবং এটার মাঝখানে কি থাকবে, একটা মাইনাস থাকবে, তার মানে সেটা হচ্ছে কি চাহিদা সমীকরণ। কারণ হচ্ছে দামের সাথে চাহিদার সম্পর্ক হচ্ছে কি ঋণাত্মক, এই জন্য মাঝখানে কি থাকবে, একটা মাইনাস থাকবে। ওকে, তাহলে মাইনাস দেখলে আমরা বুঝতে পারবো সেটা কি সমীকরণ, চাহিদা সমীকরণ। আচ্ছা, এখন দেখেন এই সমীকরণ থেকে আমরা কিভাবে সূচি তৈরি করব। তাহলে দেখেন পি এর মান যদি 1 ধরি, পি ইকুয়াল টু 1 হলে কিউডি ইকুয়াল টু কত হবে, কিউডি ইকুয়াল টু হবে 25 মাইনাস 5 পি। আচ্ছা, 25 মাইনাস পি এর জায়গায় আমরা কি বসাবো, 1 বসাবো, ইন্টু 1। আচ্ছা, 25 মাইনাস 5, 5 এর সাথে 1 গুণ দিলে 5। আচ্ছা, 25, আচ্ছা 25 থেকে 5 বাদ দিলে কত থাকে এখানে, 20। তাহলে পি এর মান যখন 1 তখন চাহিদার পরিমাণ কত, 20 একক। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আবার দেখেন পি ইকুয়াল টু 2 হলে, পি ইকুয়াল টু কি হলে, 2 হলে কিউডি ইকুয়াল টু কত হবে, কিউডির সূত্র কি ছিল, সমীকরণটা কি ছিল, 25 মাইনাস 5 পি। তাহলে 25 মাইনাস 5 ইন্টু পি এর জায়গায় আমি কি বসাবো, 2 বসাবো। তাহলে 25 মাইনাস 10 ইকুয়াল টু কত হবে, 15। আচ্ছা, পি এর মান যখন 2 তখন চাহিদার পরিমাণ কত, 15 একক। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখেন পি এর মান যদি আমি 3 ধরি, 3 হলে পি এর মান 3 হলে কিউডি ইকুয়াল টু কত হবে, 25 মাইনাস 5 পি, 25 মাইনাস 5 পি এর জায়গায় আমরা 3 বসাবো। 25 মাইনাস 15 ইকুয়াল টু কত, 10 একক। তাহলে পি এর মান 3 হলে আমরা কিউডি পাচ্ছি কত, চাহিদার পরিমাণ পাচ্ছি কত, 10 একক। পি এর মান 3 হলে, পি এর মান 3 হলে আমরা চাহিদার পরিমাণ পাচ্ছি 10 একক। আবার বলি, পি এর মান যখন 1 হবে, 1টা আমি কি করব, চাহিদা সমীকরণে বসাবো, বসানোর পর আমরা চাহিদার পরিমাণ পাবো 20 একক। পি এর মান 2 হলে আমরা সমীকরণে বসিয়ে পাবো হচ্ছে কত, 15 একক। পি এর মান 3 হলে আমরা সমীকরণে বসিয়ে পাবো 10 একক। ওকে, আশা করি বুঝতে পেরেছেন এতটুকু সমীকরণ থেকে কিভাবে আমরা পি এর মান এবং কিউডির মান, চাহিদার মান আমরা বের করব পি এর মান ধরে। এখন দেখেন আমি সূচি তৈরি করি। সূচিটা কিরকম হবে, ডাইন সাইডে বাম সাইডে লিখলাম দাম আর ডাইন সাইডে লিখলাম কি চাহিদার পরিমাণ। আচ্ছা, দাম যখন 1 টাকা তখন আমরা পাইছি কত, 15, দাম যখন 1 টাকা তখন আমরা এই সমীকরণে বসে আমরা পাইছি কত, 20 একক। দাম যখন 2 টাকা তখন আমরা চাহিদার পরিমাণ পাইছি কত, 15 একক। দাম যখন 3 টাকা এর পরিমাণ পেয়েছে কত, 10 একক। এই হলো চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি তৈরি। চাহিদা সমীকরণ থেকে কিভাবে আমরা চাহিদা সূচি তৈরি করব, একদম সহজ। আমরা এটা কি করবো, একটা সমীকরণ থাকবে, পরীক্ষা দেওয়া থাকবে, অথবা যদি পরীক্ষা না দেওয়া থাকে তখন আমরা একটা সমীকরণ, চাহিদা সমীকরণ অথবা যোগান সমীকরণ, যেটা যে যখন বলে ওই একটা সমীকরণ আমরা নিজের মতো নিয়ে নিব। নেওয়ার পর পি এর একটা মান ধরবো, পি এর মান 1 ধরবো, 1 ধরলে আমরা চাহিদার পরিমাণ পাবো কত, 20 একক। পি এর মান 2 ধরবো, তখন চাহিদার পরিমাণ পাবো কত, 15 একক। পি এর মান 3 ধরবো, তখন চাহিদার পরিমাণ পাবো কত, 10 একক। তখন এগুলো যখন এভাবে একটা সূচির মাধ্যমে তৈরি করবো, সেটা কি হয়ে যাবে, চাহিদা সূচি হয়ে যাবে। ওকে, এখন আসি চাহিদা সূচি থেকে কিভাবে
চাহিদা রেখা অঙ্কন করব। চাহিদা সূচি থেকে চাহিদা রেখা আমরা যে সূচিটা বের করছি একটু আগে, 1-এ 20, 2-এ 15, 3-এ 10, এই সূচি থেকে আমরা এখন কি করবো, একটা রেখা, চাহিদা রেখা অঙ্কন করব। দেখেন কিভাবে আপনি ওকে, এখানে উপরে লিখবো কি দাম পি, এখানে লিখবো কি চাহিদার পরিমাণ কিউ, উপরে কি লিখবো দাম লিখবো, নিচে কি লিখবো চাহিদার পরিমাণ কিউ ডি। আচ্ছা, দাম 1 টাকা ধরবো, 2 টাকা ধরবো, 3 টাকা ধরবো, চাহিদার পরিমাণ ধরবো, এভাবে ধরবো নিব। আচ্ছা, 1 2 3, 1 2 3, চাহিদার পরিমাণ লাস্ট ছিল 10 15 20। দাম যখন 1 টাকা ছিল তখন চাহিদার পরিমাণ কত, 20 একক। আমরা সূচি থেকে পাবো, যে সূচিটা ছিল দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 20 একক। দাম 1 টাকা, চাহিদার পরিমাণ 20 একক। দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ কত, 15 একক। দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ কত, 10 একক। অর্থাৎ দাম যত বাড়বে চাহিদার পরিমাণ তত কমবে, কারণ হচ্ছে তাদের মধ্যে কি সম্পর্ক, একটা বিপরীতমুখী সম্পর্ক। দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ কত, 10 একক। দাম কমে 3 টাকা থেকে যখন 2 টাকা আসে তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, 10 একক থেকে কত হয়, 15 একক। আবার দাম 2 টাকা থেকে কমে যখন 1 টাকা আসে তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 15 একক থেকে কি হয়, 20 এককে আসে। এখন দেখেন আমি যখন এই বিন্দুগুলো যোগ করব, এ বি সি, এই এ বি এবং সি যখন যোগ করব, বিন্দুগুলো যোগ করব, তখন আমরা কি পাবো, চাহিদা রেখা পাবো, চাহিদা রেখা পাবো, চাহিদা রেখা। ওকে, এখন যদি আমি চাহিদার ব্যাখ্যা দিই, এই চিত্রের ব্যাখ্যা দিতে তাহলে দেখব কিভাবে লেখা যায়। চিত্রে দেখতে পাচ্ছি যে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ কিউবি এবং লম্ব অক্ষে দাম পি নির্দেশ করে। আবার বলি, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে কি দাম নির্দেশ করে। চাহিদা বিধি অনুযায়ী দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে, যা চিত্রে দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ কত, 10 একক, যা এ বিন্দুতে কি করে, নির্দেশ করে। আবার বলি, দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ 10 একক, যা এ বিন্দুতে নির্দেশ করে। আবার দাম 3 টাকা থেকে কমে যখন 2 টাকায় আসে তখন চাহিদার পরিমাণ 10 একক থেকে বৃদ্ধি পেয়ে 15 এককে যায়, যা বি বিন্দুতে নির্দেশ করে। আবার দাম 2 টাকা থেকে কমে 1 টাকা যখন হয় তখন চাহিদার পরিমাণ কি হয়, 15 একক থেকে বৃদ্ধি পেয়ে 20 এককে যায়, যা সি বিন্দুতে নির্দেশ করে। অতএব দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়, যা চাহিদা বিধি অনুযায়ী দেখা যাচ্ছে। দাম কমলে কি হবে, চাহিদা বাড়বে। সে দাম বাড়লে চাহিদার পরিমাণ কি হবে, হ্রাস পাবে। অতএব দাম এবং চাহিদার মধ্যে কি সম্পর্ক, একটা বিপরীতমুখী সম্পর্ক। এই সম্পর্ককে কি বলা হয়, চাহিদা বিধি বলা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার এই লেকচারটা। থ্যাংক ইউ। একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন, আশা করি।